মাত্র নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে ইসমতারের বিয়ে হয়ে যান ৩৯ বছর বয়সী, তার থেকে বয়সে প্রায় ১২ বছরের বড় হাজবেন্ডের সঙ্গে, এবং তিনি খুব অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিলেন। তখনই ইসমতারা ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন এবং সেখান থেকে পরচুলা তৈরি করবার একটা কারখানায় প্রদর্শন করার সুযোগ তার হয়। সেখানে কাজ দেখে তিনি অবাক হয়ে যান এবং সেখানে কাজ করবার জন্য তিনি অনুমতি নেন মালিকের, এবং সেখানে ৬ মাসের একটা কোর্স করেন। কোর্স শেষ করে এসে তিনি তার শেরপুরের গ্রামের বাড়িতে আরো কিছু নারীদের একত্রিত করে তিনি শুরু করেন স্বল্প পরিসরে পরচুলা তৈরির কারখানা। সেই থেকে শুরু তিনি অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করবার অঙ্গীকার নিয়ে শুরু করেন তার যাত্রা। এরপরে ইসমতারা হয়ে যান ওই শেরপুরের উপজেলার নির্বাচনী কেন্দ্রের একজন সংরক্ষিত আসনের মহিলা ক্যান্ডিডেট, এবং তিনি জয়লাভ করেন এবং সেখান থেকে শুরু হয় অসহায় নারীদের, নির্যাতিত নারীদের নিয়ে তার পথ চলা। একজন নারী হয়ে স্বল্প শিক্ষিত নবম শ্রেণীতে পড়াকালীন সময় যে মেয়েটি শুরু করেন অন্য নারীদের নিয়ে যাত্রা, তার জীবনের সফলতা নিয়ে আসেন অন্য অসহায় এবং অস্বাবলম্বী নারীদের নিয়ে তিনি ইসমতারা বেগম। এবং এরকম করে আমাদের সমাজের সর্বস্তরে বা দেশের বাইরে দেশে এবং বিশ্বের সবখানে নারীদের জয় জয়কার কিন্তু আছে। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি উম্মে সালমা আপু, একাধারে একজন উদ্যোক্তা এবং শেফ। তিনি দেখতে যেমন সুন্দরী এবং শেফ যখন তার হাতের রান্না নিশ্চয়ই সুস্বাদু হবে আমরা বুঝতেই পারছি। আপুর জানা অজানা অনেক কথা জানবো, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং ২১শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রমনা শিকদার এবং আমার সঙ্গে আছেন সেই সুদর্শনী প্রিয়দর্শিনী আমাদের উদ্যোক্তা আপু এবং শেফ উম্মে সালমা আপু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, আমি তো আপনার নাম বলেছি, আপনি একটু আপনার নাম, আপনার উদ্যোগ কি কি এবং কি কি কাজ করছেন কেমন দর্শকদের বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা, আমি শেফ এবং একজন উদ্যোক্তা। আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি। আমার পেজের নাম হলো উম্মেস কিচেন। সব ধরনের খাবার আমার পেজে পাওয়া যাবে, ডেজার্ট থেকে শুরু করে কেক আইটেম, তারপরে আপনার হলো থাই, চাইনিজ, বাংলা খাবার, সব ধরনের খাবার, পিঠা পুলি আছে। চমৎকার! মানে একটা পেজে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, শাহী খাবার থেকে শুরু করে ফাস্ট ফুড এবং হচ্ছে ডেজার্ট আইটেম, পিঠা পুলি, মানে কি নেই এরকম একটা পেজ কিন্তু আমি মনে মনে খুঁজছিলাম, তো আমি পেয়ে গেছি। আমার মনে হয় আমার দর্শক যারা দেখছেন আপনারা পেয়ে গেছেন যে উম্মেস কিচেন, এই পেজটিতে আপনারা চোখ রাখলে সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনি এবার একটু জানতে চাই যে আপনি মানে আপনার এই উদ্যোগের বয়স বা আপনি শেফ হয়েছেন এটা কত বছর? এটা সম্ভবত ২০২০ সালে অক্টোবরে আমার পেজটা খোলা হয়েছে। তো পেজ খোলার পরে আমি এই শেফ কোর্সটা করে ফেলি। আচ্ছা আচ্ছা, চমৎকার! মানে আপনি শিখে পড়েই নেমেছেন? জি। আচ্ছা, খুব ভালো। আমার হলো ছোটবেলা থেকে রান্নার উপরে একটা ইয়া ছিল, তো হ্যাঁ আগ্রহ ছিল। তো আমি প্রচুর রান্না বান্না করতাম সবসময়, এটা আমার ছিল সেই স্কুল লাইফ থেকে। আচ্ছা। তারপরে বিয়ের পরে যখন বাচ্চা টাচ্চা হয়ে যায় তখন তো আমার সব খাবার ফ্রিজেই থাকতো, আমি কখনো বাইরে থেকে খাবার কিনতাম না, ফ্রোজেন করা থাকতো। তারপরে যখন আমার ছোট মেয়েটাও ক্লাস 7-এ পড়ে, ও দেখে যে আমার অনেক শখ এই রান্না বান্না নিয়ে, তখনও আমাকে একটা পেজ খুলে দেয়। আচ্ছা, আমার যাত্রা শুরু সেখান থেকে, আমার শেফ কোর্স করা। চমৎকার! মানে একজন মানুষের ছোটবেলা থেকে তার আগ্রহ রান্নার প্রতি, মানে ভাই বোন কিছু থাকে না যে প্রতিভা নিয়ে জন্মায়, এরপর পরিবার তো আছে, পরিবার থেকে সে আগ্রহ আরো বেশি তৈরি হয়, এরপর তখন থেকে শুরু, এবং সেই থেকে আপুর রান্না চলছে। এবং তিনি ২০২০ সালে যখন তিনি উদ্যোগ শুরু করেন তখনই কিন্তু একদম শিখে পড়ে শেফ কোর্স করে আপু নেমেছেন। ব্যাপারটা কিন্তু অনেক বেশি প্রশংসনীয়। এবার একটু বলবেন যে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়, একটু দর্শকদের বলবেন। আমার জন্ম হলো বরগুনা জেলার আমতলী উপজেলা, মানে আমতলী পৌরসভার মধ্যে আমার জন্ম, ওখানে বেড়ে ওঠা, ওখানে পড়াশোনা আমার।
96 সালে আমি আমার বিয়ে হয়ে যায়, তখন আমি হাজবেন্ডের সাথে ঢাকাতে চলে আসি। আচ্ছা, আপনি এবার একটু বলবেন যে আপনার মানে ছোটবেলায় কিরকম মনে হতো যে সবাই আপনাকে আপনার নিজের নামে চিনবে, মানে আইডেন্টিটি যে ব্যাপারটা তখন কি ছিল এটা? মানে আসলে আমার ওই তখন থেকেই ছিল, কিন্তু তখন তো আসলে এরকম ছিল না, প্ল্যাটফর্মগুলো ছিল না। হ্যাঁ, ই-কমার্স ছিল না, যার কারণে আমার অতটা আসলে, আমার বাবাও ছিল একটু কনজারভেটিভ। আচ্ছা আচ্ছা। তারপরে যখন আমি মানে তখন মানে সুযোগ ওভাবে আসবে কিনা আসলে এটা মাথায় ছিল না যে এই সুযোগটা কি কখনো আসবে কিনা, কিন্তু মনের তো একটা ইচ্ছা থাকে। আসলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম 90% মেয়েদেরই এরকম একটা ইচ্ছা থাকে যে নিজের একটা নিজে হোক, নিজের একটা নাম হোক, নিজের একটা আইডেন্টিটি হোক। তো আসলে এটা সব মেয়েরই থাকে, তো আমার বেলাও একটা ব্যতিক্রম না, এটা ছিল। চমৎকার। আসলে প্রত্যেকটা মানুষই, শুধুমাত্র নারীদের কেন, প্রত্যেকটা মানুষই নিজস্ব আইডেন্টিটি চায়। আমি আমার নামে প্রতিষ্ঠিত হতে চাই, তো সবাই চায়। সো আপনিও তার ব্যতিক্রম নন। আপনি এবার একটু জানতে চাই যে আপনি যখন এই উদ্যোগটা শুরু করেন, পেজটা তো আগেই ক্রিয়েট করেছেন নাকি? পেজ শুরু করে মানে রান্না শিখে পেজ ক্রিয়েট করে এরপর আপনি হচ্ছে ব্যবসায়ী মানে বাণিজ্যিক ভাবে শুরু করেছেন নাকি? আসলে মূলত ব্যাপারটা হলো আমার পেজটা খুলে দিল আমার ছোট মেয়ে, তখন আসলে আমি ওভাবে চিন্তা করি নাই। তো পেজটাও খুলে দিল, কারণ আমার রান্না কত সালের কথা? এটা 2020 সালের, মেবি অক্টোবরের দিকে। তো মানে গল্প করতেছিলাম তো বসে, তখন লকডাউনও আসে নাই, তার আগে রোজার মধ্যে বসে বসে গল্প করছিলাম। আমার আসলে 3টা বেবি, 3টাই মেয়ে। তো ছোটটা হলো তখন ক্লাস 7-এ পড়ে, তো ও মানে মোবাইল নিয়ে দুষ্টামি করতে করতে একটা পেজ খুলে ফেলে, পরে আরেকটা ইউটিউব চ্যানেলও খুলে ফেলে ও। তো বলে কি, আম্মু একটা ইউটিউব চ্যানেলও খুলে দিলাম তোমাকে, একটা পেজ। তো আমার আসলে একটু মাথার মধ্যে সবসময় আসতো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, ভালো রান্না করি, সবসময় রান্না বান্না করতে ভালো লাগে, কিন্তু কে করে দিবে বা কিভাবে করবো, তো এইটা আসলে আসেনি। কিন্তু ও যখন হুট করে এটা খুলে দিল পেজটা, তখন আমার আসলে মানে ভালো লাগছে, আবার যে খুলে ফেললা এরকম একটা এত বড়। তো বড় মেয়ে বলে যে থাক আম্মু, খুলে দিয়েছে যখন, তুমি রান্না বান্না করো, কোনো সমস্যা নেই। এই তো এটা আমি যখন যেদিন আমার পেজটা আসলে খোলা হয়, খুলে একটা কেকের একটা, আমার ছোট মেয়ে আবার একটা জার কেক খেতে চাইছিল, তো আমি একটা জার কেক করে দিলাম, ওইটা ছবি তুলে ওইটা পেজে পোস্ট করে দিলাম। ওইটা করার পরে আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে আমার অর্ডারটা চলে আসে। চমৎকার, এরকম কিছু দেখাই যায় না। এই প্রথম আমি শুনলাম যে পেজ ক্রিয়েটের সঙ্গে সঙ্গে একটা ছবি আপলোড হতে না হতে অর্ডার শুরু। মাশাআল্লাহ। এরপরে এটা শেষ না, আরো মজার বিষয় হলো, ঠিক এটা তো আমি মনে হয় যে 4টার দিকে ছাড়লাম, 4:30টায় আমার এই অর্ডারটা আসছে। ঠিক মাগরিবের আজানের সময় আমার আরেকটা অর্ডার চলে আসে, ওনার হলো মানে মেয়ে দেখতে আসবে, এরকম একটা শুভ কাজে আমাকে ফোন দিল যে আমাদের কিছু পিঠা দরকার, মানে আপনার যে ভালো ভালো আইটেমগুলি থাকে ওইগুলি আমাকে দিবেন। তো আমি বললাম যে আমাদের পক্ষ থেকে আমরা কিছু বলবো না, আপনার পছন্দ মতো 4-5টা আইটেম আমাদের দিবেন, কিভাবে কি কষ্ট পড়ে এটা আমাদেরকে হিসাব করে দিবেন। তো আমি আমার পছন্দ মতো আমার যে আইটেমগুলি আমি ওটা দিলাম। তো আলহামদুলিল্লাহ ওনারা খেয়ে, এবং ওখানে বিয়ে হয়ে গেছে, এবং ওই মানে হবু জামাই তো ছিল তখন, জামাই হওয়ার পরে সে বলছে যে খাবারটা কোন আন্টির থেকে নিয়ে আসছেন, আন্টিকে বলবেন যে খাবারটা অনেক মজা ছিল, খাবারগুলি অনেক মজা হয়েছে। পরে ওনারা আমাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল যে অনেক মজা ছিল আর কি। এই থেকে আমার জার্নি শুরু। এরপর আমি হলো শেফ কোর্স ভর্তি হয়ে যাই, তো আমি আস্তে আস্তে করে কোর্সগুলো করে ফেলি। আপনি কোথায় ভর্তি হয়েছিলেন আর কত বছর কোর্স ছিল এটা? এটা হলো 3 মাসের কোর্স ছিল, আর এটা হলো আমার বাসার কাছে রংধনু একাডেমি থেকে আমি আসলে, কারণ তখন লকডাউন ছিল, করোনা ছিল, ওভাবে আমি আসলে কারণ হুট করে আমার এটা যেহেতু শুরু করা, তারপরে আমি ওই আমার কাছে এটা ছিল, একদমই আমার বাসার কাছে ছিল, এবং ভালো খুব প্রতিষ্ঠানটা, নাম করা খুব, সবাই চেনে, নাম শোনা, মানে সবাই এটা চেনে, পরিচিত। তো আল্লাহর রহমতে আমি ওখান থেকেই কমপ্লিট করলাম। চমৎকার। তো একজন আসলে আমি আরো অনেক লেভেল ওখান থেকেই কমপ্লিট করেছি। ওদের কি শেফের কি অনেকগুলো লেভেল থাকে? হ্যাঁ, লেভেল থাকে। যেমন কুকিং লেভেল 1-2 থাকে, আমি কুকিং এর উপরেও লেভেলগুলি করেছি, বেকিং এর উপরেও করেছি, বেভারেজের উপরে করেছি, সবগুলো বিষয়। হ্যাঁ, হাইজিন
উপরে করেছি। আচ্ছা আচ্ছা, হাইজিনের উপরে। চমৎকার। মানে প্রত্যেকটা কোর্স তিনি একদম নক্ষদর্পণে নিয়ে নিয়েছেন, এরপরে শুরু করেছেন। আর আপনার সহযোগী বা আপনার সাহায্যকারী তিনজন মেয়ে, তারা কিন্তু হচ্ছে একজন হচ্ছে পেজ খুলে দিয়েছেন, ইউটিউব চ্যানেল খুলে দিয়েছেন। একজন কেক খেতে চাওয়াতে আপু হচ্ছে কেকটা তৈরি করার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে, মানে 1-2 ঘন্টার মধ্যে 2টো অর্ডার পেয়ে গেছেন। এবং আপু অর্ডার দিয়ে মানে পেজ তৈরির পাশাপাশি মানে সঙ্গে সঙ্গে তিনি পিঠার অর্ডার পেয়ে গিয়েছেন, এবং সেই পিঠা খেয়ে আমাদের হবু জামাই পছন্দ করে বিয়ে করে ফেলেছেন। ব্যাপারগুলো মানে খুবই কাকতালীয় এবং খুব বেশি ভালো লাগার, একদম হৃদয়ের খুব কাছাকাছি চলে যায় যখন এই হবু বরের কাছ থেকে শোনা যায় যে ওই আন্টির পিঠাগুলো খুব মজার ছিল। একদম বাণিজ্যিক ভাবে উদ্যোগের সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কিছু কমপ্লিমেন্ট পাওয়া যায়, সেটা আসলে খুব হৃদয়ে ছুঁয়ে যায়, খুব কাছাকাছি, তখন আর ভালো লাগা আরো বেশি কাজ করে। আমাদের উম্মে সালমা আপু তারই জ্বলন্ত দৃষ্টান্ত। আপনি এবার একটু বলবেন যে আপনি যখন বাণিজ্যিক ভাবে শুরু করলেন, তো আপনি তো কোর্স করে সবকিছু করে নেমেছেন, তো আপনি যখন প্রথম অর্ডারটা গেল বাণিজ্যিক ভাবে যখন, তো তখন হচ্ছে আপনার অনুভূতিটা কি ছিল, এবং যে টাকাটা পেয়েছিলেন ওই টাকাটা আপনি আসলে কি কি করেছেন আমার দর্শকদের একটু বলবেন। আসলে তখন অনুভূতিটা মানে খুবই ভালো লাগাচ্ছিল। আচ্ছা, এটা আসলে একমাত্র মানে সেই বোঝে যে তার কেমন ফিল। অবশ্যই একটু ভয়ও লাগছিল, কারণ একদম পেজ খোলার সাথে সাথে অর্ডার আসছে। তারপরে কি রকম হবে এটা আসলে কাস্টমারের হাতে পৌঁছানো, তাদের খাওয়া পর্যন্ত একটা টেনশন থাকে। সুন্দরভাবে এটা পৌঁছানো, তারপরে তারা খেয়ে রিভিউ দেওয়া, একটা টেনশন থাকে। যখন এটা সুন্দরভাবে পৌঁছে যায় এবং খেয়ে ভালো রিভিউ আসে, তখন আসলে মানে খুব ভালো লাগা একটা কাজ করে। তো ওভাবে একটা খুব ভালো লাগা কাজ করছিল। আবার ওই টাকাটা দিয়ে আমি মানে আমি রেখে দিছিলাম, কারণ আমার কিছু বাজার করতে যে খরচ হয়েছে ওটা আমি ওখান থেকে আলাদা করে ওটা রেখে দিয়েছিলাম। তো পরে এভাবে আস্তে আস্তে করে যখন অর্ডারটা আসে, তখন তো আমার ওই টাকা আসে, ওখান থেকে রেখে দিই, কিছু খরচ হয় রেখে দিই, এভাবে করে করে আসলে চলছে। চমৎকার। এভাবে আসলে উদ্যোগ শুরু হয় এবং এটা চলতে থাকে, যে রোলিং যে বিষয়টা এভাবে আপু রোল করেছে তার টাকাকে, এবং সেখান থেকে আজকে তিনি কিন্তু একজন সফল নারী উদ্যোক্তা। আপনি এবার একটু বলবেন যে আপনার এই উদ্যোগে, আপনার যে উম্মেস কিচেনে আপনি যে খাবারগুলো দেন, সেটা কি আপনি কোনো ডেলিভারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, নাকি আপনারা নিজেরা ডেলিভারি করেন বা যারা অর্ডার দেয় তারা ডেলিভারি নিয়ে যায়, কি বিষয়টা? আসলে কিছু আছে, আমার পার্সোনাল ডেলিভারি ম্যান আছে। আচ্ছা, ওনাকে দিয়ে পাঠাই। আবার কিছু আছে হয়তো আশেপাশে পরিচিত, ওনারা হয়তো এসে নিজেরাই নিয়ে যায়। আর আমাদের আসলে আমরা যারা খাবার নিয়ে কাজ করি বা আমরা যারা উদ্যোক্তা, তাদের প্রত্যেকেরই আসলে এরকম ডেলিভারি ম্যান থাকে, অথবা কোনো কোম্পানির সাথে চুক্তি থাকে। তো আমার ওটা পার্সোনাল একটা ডেলিভারি ম্যান আছে। আচ্ছা, আপনি এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ডেলিভারি নিয়ে আসলে অনেক কমপ্লেইন আমরা শুনি, তো আপনার ডেলিভারি নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা কোনটা কি আছে যেটা শেয়ার করতে চান? আসলে আমার ওরকম সমস্যা খুব একটা হয় নাই। একবার একটা প্রবলেম হয়েছিল, একটা ফ্রোজেন আইটেম যাবে তো রোজার মধ্যে, তো উনি সেই খুলনা থেকে আমাকে অর্ডার করছিলেন, ঢাকাতে ওনার আত্মীয় স্বজন থাকেন, ওনাদের জন্য। তো আমি একদম ঠিক মতো সুন্দর করে সবকিছু প্যাকিং করে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বললাম যে এটা আপনি, এটা বোধহয় আপনার খিলগাঁওতে সম্ভবত ছিল অর্ডারটা। তো বললাম যে আপনি সুন্দর করে এটা পৌঁছে দেবেন, কোনো যেন নষ্ট না হয়, আর একটু তাড়াতাড়ি দিবেন, কারণ এটা ফ্রোজেন তো এটা পানি ছেড়ে দেবে। কিন্তু উনি তো সেই আমার কথা কিছুই শুনলো না। তো ওভাবেই সে সারাদিন ঘুরে টুরে সে সন্ধ্যার আগে আগে ওটা পৌঁছায় দিল। আর যখন ওনারা বক্স খুলছে, তখন তো একটার সাথে একটা লেগে টেগে গেছে। তো ওনারা তো আসলে সরাসরি আমাকে চেনে না, যে অর্ডারটা করছে তাকে বলছে। তো সে আমাকে ফোন দিয়ে বলল যে আপু আসলে খাবারগুলি অনেক মজা ছিল, অনেক মজা, এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই, কিন্তু মানে খাবারগুলি আসলে একটু ওলট ফলট নষ্ট এরকম হয়ে গেছে, হয়তো ডেলিভারি। আমি আপু আমি এটা ডেলিভারি ম্যানকে সুন্দর করে বুঝাই বলে দিছি, কিন্তু এই মানে এই একটা আমার হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলবো আমাদের ডেলিভারি কোম্পানিতে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের একটু বলবো যে আপনারা আপনাদের কোম্পানিতে ডেলিভারি ম্যান যাদের নিয়োগ দিবেন, আপনারা একটু দয়া করে সবাইকে একটু বলে দিবেন যেন কাস্টমারের পণ্যগুলো যথাযথ
যথাযথ ভাবে একটু আদরের সহিত যেন সেগুলো গ্রহণ করে এবং প্রদানের ক্ষেত্রে যেন সেই মায়া বা মমতা নিয়ে যেন প্রদান করেন। কারণ একজন উদ্যোক্তা যে মায়া ভালোবাসা দিয়ে তাদের খাবারগুলো তৈরি করেন, বা শুধুমাত্র খাবার কেন, যে কোনো পণ্য তারা যখন ক্লায়েন্টের কাছে পাঠান তারা খুব আগ্রহ ভালোবাসা নিয়ে সেগুলো পাঠান, এবং সেগুলো যখন নষ্ট হয়, ক্লায়েন্ট যখন বিরক্তি প্রকাশ করে, সেটা আসলে উদ্যোক্তাদের জন্য খুবই কষ্টের, কারণ তারা জানে কতখানি মায়া ভালোবাসা তার সঙ্গে জড়িত। তো আমি একটু ডেলিভারি কোম্পানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো যে এই বিষয়টা মাথায় রাখবেন প্লিজ। আপনি এবার একটু জানতে চাই যে নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের হচ্ছে মানে আপনার কি মনে হয় নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ নেওয়াটা কতখানি জরুরি? আসলে প্রশিক্ষণটা অনেক জরুরি। আচ্ছা। অনেক ক্ষেত্রেই এটা জরুরি, কারণ প্রশিক্ষণ নিয়ে করলে সেই কাজটা আসলে ভালো হয়। যেমন প্রতিষ্ঠান যদি না থাকে, আমরা বাসায় বসে শিক্ষা গ্রহণ করলাম, আসলে ওইটা তো না, একটা সার্টিফিকেট দরকার হয়। আচ্ছা। একটা সার্টিফিকেটের ভ্যালু থাকে, একটা সার্টিফিকেট থাকলে সে পড়াশোনা করে আসে, সে একদম খুঁটিনাটি সবকিছু জানতে পারে, আচ্ছা, আচ্ছা। জেনে তারপরে সে এই কাজটা করে। আচ্ছা। তো আমার মনে হয় যে আসলে এটা প্রশিক্ষণ নিয়ে, আর এখন তো অনেক প্রতিষ্ঠান বের হয়েছে, আচ্ছা, তারপর আচ্ছা। অনেক আপনার হলো বেসরকারি ভাবে অনেক এনজিও বের হয়েছে, প্রশিক্ষণ দেয়। তো আমার মনে হয় এটা করে নিলে বেটার হয়। তো আমি একটু বলবো যারা আমাদের আজকের এই দর্শক উম্মে সালমা আপুর এই পর্বটা দেখছেন, আপনাদের একটু অনুরোধ করবো, আপনার যারা জানেন যে আমি এমনিতে খুব ভালো পারি, তারপরে আপনার কাজকে আপনি আর একটু পলিশ করবার জন্য, আর একটু শান দেওয়ার জন্য আপনার স্কিলটাকে আর একটু ডেভেলপ করে তারপরে কাজে নামবেন, তাহলে দেখবেন যে আপনার খুঁটিনাটি আসলে বাণিজ্যিক ভাবে যখন কাজ করবেন, খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলো আমরা হয়তো জানি না। আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না। তো ওই জিনিসগুলো আপনারা যখন শিখে পড়ে আসবেন, আপনাদের জন্য অনেক বেশি সফলতা বয়ে আনবে। আপনি এবার একটু একদম ভিন্ন দিকে চলে যাই, সেটা হচ্ছে যে আমরা কাজ করতে করতে আসলে আমরা গুনগুন করে গান করি, কেউ আবৃত্তি করি, কেউ হয়তো ঘুরে ঘুরে কাজ করি। আপনি আসলে কোনটা করেন? মানে সবকিছুই মাথার মধ্যে আসে, টুকটাক করে। আসলে মেয়েদের তো একটা অভ্যাস থাকে যে একটু গুনগুন করে গান কাজ করে, তো এইটাই আর কি। আমাকে একটু 2-4 লাইন একটু শুনতে পারি, একদম 2 লাইন বা 4 লাইন? আসলে আমি তো গানের শিল্পী না। কোনো অসুবিধা নাই আপু, আমরা সবাই জানি তা উদ্যোক্তা আলাপ, আজকে একটু মানে ঠান্ডা, কোনো অসুবিধা নেই। আপনি 2 লাইন একটু বলতে পারেন, ওই কণ্ঠেই বলেন, কোনো অসুবিধা নেই। গান নিয়ে কেউ জাজমেন্ট করবেন আপনাকে। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, যদি বলো একবার এই জীবন শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। চমৎকার চমৎকার, খুব ভালো হয়েছে। আসলে আমরা নারীরা আসলে অনেক কিছু আমাদের দেখতে হয়, আমরা সংসার সামাল দিই, বাচ্চাদের সামাল দিই, এরপর নিজের জন্য যে সময়টা, ওই সময়টা আমরা উদ্যোগের পেছনে দিই, এবং সেখানে ওই সময়টুকু ব্যয় করেই আজকে আমাদের হচ্ছে অনেক অনেক সফল সফল নারী উদ্যোক্তারা আছেন। তো বুঝতেই পারছেন যখন একজন নারীকে পূর্ণ স্বাধীনতা দিবেন, সে কোন পর্যায়ে চলে যাবে। আপনি এবার চলে আসি যে আপনি কি মেলা করেন? জি, করি। আচ্ছা, মেলা করা কতটা জরুরি? আসলে মেলাটা করা একটা প্রত্যেকটা উদ্যোক্তারই জরুরি, কারণ মেলাটা মানে মেলা করতে গেলে দেখা যায় অনেক মানুষজন আসে, তখন মানে তাদের সাথে একটা পরিচয় হয়, নেটওয়ার্কিং, হ্যাঁ, তারা জানতে পারে, তারা খাবারটা টেস্ট করে। যেমন আমি কয়েকটা মেলা করছি, আমার ফোন নাম্বার, আমার কার্ড আমি সবাইকে দিতাম, কাস্টমার যারা আসতো আমার কার্ড দিয়ে দিতাম। তো মানে একটা মেলাতে এক ভদ্রলোক মানে ওখানে দাঁড়িয়ে পিঠা খেয়ে তার খুব ভালো লাগছে, তো সে আমাকে বলে যে আপু আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আর আমার নাম্বারটা আপনি রাখেন, আমি ভুলে গেলেও আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনার এই পিঠা আমি নিব বাসায়। তারপরে মানে বক্সে যে কয়টা পিঠা ছিল সে সবগুলি পিঠাই তখন নিয়ে গেল, বলে কি আমার আরো দরকার ছিল আপু, যেহেতু আমার নাই, যে কয়টা আছে আমাকে দিয়ে দেন। পরে উনি বক্স সহই পিঠাগুলি নিয়ে গেল। চমৎকার চমৎকার। তো আমি একটু বলবো যে আপনারা যারা মেলা করতে চান না বা আগ্রহী না, আমার মনে হয় মেলা করাটা খুব ভালো, কারণ যাদের হচ্ছে মূলধনের বা লোকবলের অভাব, তাদের জন্য
মেলা একটা আদর্শ জায়গা হতে পারে। আপনার পণ্যের ব্র্যান্ডিং, আপনার পণ্যের গুণগত মান বা ক্লায়েন্টের ইনস্ট্যান্ট রিভিউ পাবার ক্ষেত্রে এবং নেটওয়ার্কিং এর জন্য দারুণ একটা সুযোগ। আপনার হচ্ছে পণ্য প্রমোট করা যেটা বলেন বা নিজেকে প্রমোট করা, সবকিছুই কিন্তু এক মেলাতে সম্ভব। তো আমার মনে হয় যে নতুন উদ্যোক্তা বা পুরাতন যারা আছেন, মেলা করাটা খারাপ কিছু না। এবার একটু চলে আসি যে আমাদের নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে। তো আপনার জীবনের প্রতিবন্ধকতা কি ছিল এবং সেখান থেকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আসলে আমরা নারীদের আসলে উদ্যোক্তা হওয়াটা একদম সমাজে পরিবারের এটা মেনে নিতেই চায় না আসলে। তো সেখান থেকে আমরা আসলে যেহেতু কাজ শুরু করেছি, তো আমাদের তো শেষ পর্যন্ত যেতেই হবে, কারণ আমি নিজে এটা যেহেতু শুরু করছি। তো অনেক বাধা আসছে, অনেক মানে আসছে, প্রবলেম হয়েছে, কিন্তু তারপরে আমি আসলে থেমে থাকিনি, হাল ছাড়িনি। তো আমি আর কি আমার বিজনেসটা আমি যে 7-8 বছর হয়ে গেল আমি এটা করতেছি। তো মানে ছিল অনেক প্রতিবন্ধকতা ছিল, তার মধ্যে ওভারকাম করে আসছে আর কি, চলতেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে চলবে ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। মানে আমাদের নারীদের আসলে অনেক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু আপু কিন্তু হাল ছাড়েনি। যে কোনো উপায়ে হোক তিনি তার উদ্যোগকে এগিয়ে নিয়েছেন এবং নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে নারীদের আসলে কোনোভাবে হাল ছাড়া যাবে না। যারা আপনারা সত্যি সত্যি চান জীবনে কিছু করতে, যাদের নাম আইডেন্টিটি তৈরি করতে বা যারা চান স্বাবলম্বী হতে, তাদের জন্য হাল ছাড়া যাবে না। আপনার লক্ষ্য স্থির থাকতে হবে, সেই মোতাবেক আপনার স্কিল আপনার আগে বুঝতে হবে আপনি কোনটায় পারদর্শী, সেই বিষয়টা মাথায় নিয়ে কাজ শুরু করবেন এবং হচ্ছে ধৈর্য নিয়ে পরিশ্রম দিয়ে আপনার সফলতাকে একদম হাতের মুঠো নিয়ে আসবেন। আর হাল ছাড়া যাবে না কোনোভাবেই না। আপনি এবার একটু বলবেন যে আমাদের মানে আমরা একজন সফল পুরুষের পেছনে বলি যে একজন নারীর অবদান থাকে বা কারো না কারো অবদান থাকে, আপনার এই সফলতার পেছনে এই অবদান আপনি কাকে দিবেন? আসলে আমি আমার 3 মেয়েকে দিব, কারণ ওদের জন্য আমার এই পর্যন্ত আসা। ওরা আমাকে সবসময় উৎসাহ দিছে, সবসময় আমাকে যেমন আমার সবকিছু পেজের যত কাজ ছোট মেয়ে করে দেয়, যা কিছু আছে সব ও করে দিবে। আপনার হলো আমি ইউটিউবে ভিডিও দিতে গেলে ও এডিট করে সবকিছু ঠিক করে দিয়ে তারপরে আমাকে ভয়েস দিয়ে তারপর আপলোড করে দিবে। মানে চমৎকার। আমি 3 মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিচ্ছি। আমার কাছে মনে হয় যে নারীদের আসলে কেউ না কেউ থাকতেই হয়, একজন সঙ্গী। সেই সঙ্গী হচ্ছে হাজবেন্ড হতে পারে, পিতামাতা হতে পারে, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, ভাই বোন, যে কেউ হতে পারে, ইভেন নিজের সন্তান হতে পারে। তো যখন উদ্যোগী নারীটির পেছন থেকে কেউ পুশ করে বা সামনে থেকে কেউ টেনে ধরে, সেই নারীর সফলতা সুনিশ্চিত। তো আমার কাছে আমি সবার কাছে অনুরোধ করব যে আপনার যে পরিবার যে উদ্যোগী নারীটি আছেন, যে উদ্যোগ দিতে চাচ্ছেন, তাকে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। দেখবেন সেই নারী তার লক্ষ্য যেতে যত বাধাই আসুক তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারবেই। আর এই কারণে আমরা কিন্তু বলি যে আমরা নারী, আমরা সব পারি। আপনি এবার একটু বলবেন যে আপনার এই উদ্যোগ দিয়ে আপনি কি কারো কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন? হ্যাঁ, আমার 3 জন কর্মী আছে। আচ্ছা, বাহ। ওরা আমার সাথে থাকে, ওরা সেই আমার বিজনেসের শুরু থেকেই আছেন। আচ্ছা, চমৎকার। মানে একটা উদ্যোগ দিয়ে দেখেন আপু, একজন নারী হয়ে সে আরো 3 জন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন। এটা একমাত্র উদ্যোক্তা জীবনই সম্ভব, কারণ আমরা সবসময় কিন্তু বলি যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দিব। তো আপু সালমা আপু কিন্তু সেই মানে চাকরি দিয়েছেন, মানে 3 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং সমাজে, দেশের অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রেখেছেন। ব্যাপারটা অনেক বেশি প্রশংসনীয় এবং খুবই গর্বের। আপু আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে আমি একটু ঝটপট আপনার কাছে জানতে চাই যে অনেক সময় আমাদের ভাত রান্না করতে গেলে ওই যে জাউ বলে বা নরম হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট কোনো উপায় আছে কি যে ওই নরমটা একটু শক্ত দেখাবে, এরকম কিছু কি আছে? হ্যাঁ, আসলে এটা বলতে গেলে যেমন আমার হাজবেন্ডের এক অফিস কলিগ, আমার মানে ছোট ভাইয়ের মতোই উনি, ওনার সাথে সম্পর্ক। তো ওই মাঝে মাঝে ওই ভাবি হাজবেন্ড আমার বাসায় আসে, তো
তো আমার রান্না খেয়ে সে খুব ভীষণ খুশি, এবং আচ্ছা। ভাই আমার পায়েস খেয়ে মানে সবসময় প্রশংসা করে। ভাবি আসলে বলে আপনার পায়েস খেয়ে গিয়ে আপনার ভাই সবসময় আমাকে বলে। আচ্ছা। তো ভাবি আপনি এত ভালো রান্না করেন, আমি কিন্তু চাইনিজ কোর্স করেছি, কিন্তু আমার পোলাওটা না নরম হয়ে যায়, আমি কখনো এটা করতে পারি না। তো আমি তখন ওনাকে বললাম যে ভাবি যখনই দেখবেন আপনি পোলাওটা একটু নরম হয়ে গেছে, আপনি চুলা থেকে উঠায় ফেলবেন, ওটা উঠায় ফেলে একটু ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের নিচে কতক্ষণ ঠান্ডা করবেন, ঠান্ডা করার পরে ওটা আপনি ফ্রিজে দিয়ে দিবেন। আচ্ছা। ফ্রিজে দিয়ে দিলে দেখবেন আধা ঘন্টার মধ্যে ওটা একদম মানে অনেকটা হয়ে যায়। তারপর আপনি নামাবেন, নামায় যদি আপনি হাত দিয়ে একটু ওটা করে দেন, দেখবেন একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে ওটা। চমৎকার ব্যাপারটা, আমিও জানতাম না, আমিও শিখে নিলাম। এবং আমার মনে হয় আমার যে আজকে দর্শকগুলো আছেন, উম্মে সালমা আপনি এই পর্বটি দেখছেন, তারাও কিন্তু অনেক উপকৃত হয়েছেন। কারণ ঘরে ঘরে আসলে পোলাও থেকে ভাত সবকিছু নরম হওয়ার একটা ব্যাপার সবসময় শোনাই যায়, যে আজকে ভুলবশত ভাত নরম হয়ে গেছে বা অনেক বেশি মেহমান এলে সেদিন হয়তো বা তাড়াহুড়ো করতে গিয়ে বা অতি সতর্কতা দেখাতে গিয়ে আমাদের পোলাওটা নরম হয়ে যায়। তো আপুর এই পদ্ধতি যদি অবলম্বন করেন, আমার মনে হয় ইনস্ট্যান্ট একটা রিলিফ পাবেন। আপনি এবার আরেকটু জানতে চাই যে আমরা যখন কাজ করি তখন আমাদের নখে আসলে হচ্ছে হলুদের দাগ লেগেছে অনেকের, আমি দেখেছি। তো এই ইনস্ট্যান্ট এই নখ থেকে হলুদের দাগ কিভাবে দূর করা যায়? একটু লেবু ঘষলে হবে, বা একটু পেঁয়াজের রস দিয়ে ঘষা দিলেই হয়ে যাবে। আর যদি মানে সম্ভব হয় তো হাতে গ্লাভস পরে কাজ করলে ভালো হয়, মেনটেন করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের গ্লাভস পরে আমরা করি, মাথায় হেয়ারনেট পরে, যেহেতু আমাদের অর্ডার গুলি। আর আল্লাহর রহমতে তো আমি এ পর্যন্ত আমার কোনো খারাপ রিভিউ আসে নাই। মাশাআল্লাহ। এখন আমার খাবার এটা হয়েছে, মানে আমি গত রোজার ঈদ থেকে এইবার রোজার ঈদ পর্যন্ত একটা কাস্টমার আমার বসুন্ধরা থেকে এই একটা বছর সে আমার মানে খাবার নিয়েছে প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ, এটা তো আপনাদের উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সফলতা। এবং যে খেতে বসে মেয়েটা বললো যে খাওয়া পরে আগে তুমি এখনই একটু আন্টিকে ফোন দাও, যে আমার মেয়ে বলছে যে খাবারগুলি অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, আন্টিকে আগে একটু জানাই না ফোন। আমার তো ভীষণ লোভ লাগছে এরকম মজাদার মজাদার খাবারের কথা শুনে, যে আর এরকম রিপিট কাস্টমার, এটা আসলে সার্থকতা উদ্যোক্তা জীবনে। আপু আমি একটু এই বিষয়টা জানতে চাই যে আপনার যখন একটু বাল্ক আকারে অর্ডার আসে, নিশ্চয়ই আসে, তো সেই ক্ষেত্রে আপনাকে কতদিন আগে অর্ডার দিতে হবে? না ওইটা সমস্যা নাই, ওটা আমাকে যদি নরমালি খাবার হয় একদিন আগে দিলে হয়, আর যদি একটু বেশি হয় সেটা 2 দিন আগে করলে ভালো। একটু যেহেতু 50 জন 100 জনের খাবারটা আসে, তখন আমাকে 2 দিন আগে, কারণ 50 জন 100 জনের খাবারের বাজারটা তো আমাকে করতে হয়। আর এমনিতে নরমাল যে ইয়েতে আসে ওটা একদিন আগে বললেই হয়। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো আপনারা যারা হচ্ছে উম্মেস কিচেনে অর্ডার প্লেস করতে চান, আপনারা কিন্তু আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন যে আপনারা যদি বড় আকারে অর্ডার দিতে চান তাহলে 2 দিন আগে অর্ডারটা দিবেন। আর যারা হচ্ছে দৈনন্দিনের অর্ডার দিতে চান, আপনারা কিন্তু 1 দিন আগে বললেই আপনি কিন্তু অর্ডারটা পৌঁছে দিবেন। আপু আপনার খাবারে কি কাস্টমাইজ করার সুবিধা আছে? যে অনেকে বলে যে আমি সয়াবিন তেল খাবো না, আমাকে হচ্ছে অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে, কাস্টমাইজ করে দেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মশলার ব্যাপার সবকিছু কাস্টমাইজ করা যাবে। তো আমাদের এই বিষয়টা খুব বেশি লোভনীয় যে কাস্টমাইজ করে দেয়া খাবার। তো আপনারা যারা হচ্ছে বাইরে থেকে হোটেলে গিয়ে বিভিন্ন খাবার খান এবং মানে রোজ দিন ডাক্তার কাছে দৌড়ান গ্যাসের প্রবলেম নিয়ে, আমার মনে হয় যে আপনারা কিন্তু এই ধরনের উদ্যোক্তাদের কাছে যেতে পারেন, যে তার মধ্যে উম্মেস কিচেন অন্যতম। সেখানে আপনারা কিন্তু কাস্টমাইজ করা খাবার পেয়ে যাবেন, আপনার পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু খাবার তৈরি করে দিবে। তো এটা খুব বেশি লোভনীয় একটা অফার। আমার কাছে মনে হয় যে আপনারা জলদি হোটেলে না ঘোরাঘুরি করে আপনারা উম্মেস কিচেনে কিন্তু এই অর্ডার গুলো দিতে পারেন, এবং যে কোনো খাবারের জন্য আপনারা কিন্তু আপনাদের পেজে চোখ রাখতে পারেন। আপু আরেকটু বলবেন যে আপনার সিগনেচার আইটেম কোনগুলো? আসলে আমি এটা করতে পারি নাই, আমার সিগনেচার আইটেম আমি করতে পারি নাই, কারণ আমি যে খাবারটাই করি ওই খাবারটাই দেখা যায় মানে আমি এটা সিগনেচার করবো, কিন্তু দেখা যায় যে আরেকটা খাবার রেডি করলে ওইটাই মানে ওইভাবে আমার সিগনেচার আইটেম হয় না। তবে আমার একটা পিঠা আছে, এই পিঠাটা আসলে মানে আমি যতজনকে খাইছি আমার এই মানে উদ্যোক্তা লাইফে, অথবা আমার মেয়েরা পড়াশোনা করছে স্কুল কলেজ ভার্সিটি ইয়াতে, যত ভাবিরা বা আমার ফ্রেন্ড সার্কেল, এটা খুব আমি প্রশংসা পেয়েছি। আচ্ছা, আর আমার একটা
গজা আছে, ওটাও Okay. মানে খুবই লোভনীয়। তো আপনারা যারা আপু আপু আসলে এত ভালো রান্না করে, আপু কোনটাতেই নিজস্ব সিগনেচার আইটেম বলে চালাতে পারেনি, কারণ একটা চাইতে একটা ভালো এবং তার কাছে সবগুলোই সমান জনপ্রিয় এবং প্রিয় আসলে। তো আমার মনে হয় যে আপনারা যারা বাইরে থেকে খাবার দিতে চান বা চিন্তা করছেন যে থাই ফুড বা শাহী খাবার বা বাংলা খাবার বা ফাস্ট ফুড একটা পেজে চান, আপনারা সব এক জায়গাতে পেতে চান, তারা কিন্তু উম্মেস কিচেনে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা একত্রে সব খাবার পেয়ে যাবেন। আপনার শেষ প্রশ্ন, অনেক কথা বললাম, তো শেষ প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে উম্মেস সালমা যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আসলে যেহেতু আমি এটা নিয়ে কাজ শুরু করেছি প্রায় 6 বছরের উপরে হয়ে গেছে, তো আমি ভবিষ্যতে এটা নিয়ে অনেক পরিকল্পনা, অনেক চিন্তা আছে। আর আমি একটা মানে আমার যেন দুটা আউটলেট হয় থাকে। আর আমার বড় মেয়ে অবশ্য ফুড ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করছে, তো আমাকে বলতেছিল যে আমি চাকরি করব না, আমি তোমার সাথে তাহলে একটা বিজনেস দিই, একটা রেস্টুরেন্ট করি। আমি বলছি না, তোমার এত অল্প বয়সে এটা দরকার নেই, তুমি আর চাকরি করে নাও। হ্যাঁ, ও পড়াশোনা শেষ, পড়াশোনা শেষ করে ও চাকরি করতেছে। তো মানে এটা আমার আছে যে আমার আউটলেট হোক। হ্যাঁ, স্বপ্ন। চমৎকার। আপু কিন্তু খুব বেশি কিছু চাইনি, দেখেন দুটো আউটলেট চেয়েছে এবং সেখানে অনেক মানুষ তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবে। আপু অনেক মানুষ মিলে কাজ করবে, তাদের আপুর খাবারের ব্র্যান্ডিং চায়, আপু চায় সবাই এক নামে উম্মেস কিচেন চিনুক এবং সেখান থেকে খাবার তারা যেন চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে যে এই খাবার উম্মেস কিচেনের খাবার মানে হচ্ছে সুস্বাদু, গুণগত মান সম্পন্ন, পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার। তো আপু এইটাই চায়, খুব বড় কিছু চাওয়া না, আমরা আপুর জন্য দোয়া এবং শুভকামনা দুটোই করতে পারি। আপু অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আর ধন্যবাদ কালের সমাজকে যে আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ওনারা করেছেন, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শক, দেরি কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্পের আজকের এই পর্বটি, উম্মেস সালমাপুর এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা কিন্তু আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন বা হচ্ছে স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা নক দিতে পারেন। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।